ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এডুকেশন এক্সপ্রেস লাইভ উইথ এডুকেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কিন্তু থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে 2011 সাল থেকে ইস্যু হওয়া সমস্ত রকম কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশনের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু চলে এসছে। বিভিন্ন রকম বিডিও অফিস থেকে কিন্তু এই আপডেট করা হচ্ছে। 2011 সাল থেকে ইস্যু হওয়া সমস্ত রকম কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশনের জন্য এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যাদের হয়েছে 2011 সালের পরে তারা কিন্তু এই কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন করতে পারবে। এই কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য কোন কোন ডকুমেন্টস দরকার, কোন কোন গুরুত্বপূর্ণ নথি আপনাকে জোগাড় করতে হবে এবং কবে নিয়ে যেতে হবে এই সার্টিফিকেট করতে, সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের ভিডিওর মধ্যে জানাবো। তো সম্পূর্ণ ভিডিওটির পাশে থাকুন, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ অনেক রকম তথ্য কিন্তু উঠে এসেছে। সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখতে থাকুন। 2011 সাল থেকে ইস্যু হওয়া সমস্ত রকম কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশান করার জন্য তাদেরকে কি কি জমা দিতে হবে, যারা হচ্ছেন এই রিভেরিফিকেশান করবেন। অর্থাৎ এখানে কিন্তু রিভেরিফিকেশান করার জন্য কিন্তু বিভিন্ন আবেদন ফর্ম অর্থাৎ নির্ধারিত একটা ফর্ম কিন্তু আপনি বিডিও অফিস থেকে কালেক্ট করবেন এবং বিডিও অফিস থেকে কালেক্ট করার পর সেখানে কিন্তু আবেদনকারীদের ভোটার কার্ড, আধার কার্ড, এসসি সার্টিফিকেট, ফটোকপি এই সমস্ত জিনিসগুলোও কিন্তু আপনাকে জোগাড় করে নিয়ে যেতে হবে। কেননা আপনি এই যে কাস্ট সার্টিফিকেট করেছিলেন 2011 সালের পরে, সেটা আপনি ফার্স্ট জেনারেশন সার্টিফিকেট করেছিলেন না সেকেন্ড জেনারেশন কাস্ট সার্টিফিকেট করেছিলেন, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ফার্স্ট জেনারেশন সার্টিফিকেট করে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য কিন্তু একটু কাজটা শক্ত হয়ে পড়বে। কেন বিভিন্ন রকম বিডিও অফিস থেকে কিন্তু একটা খবর পাওয়া যাচ্ছে যে ফার্স্ট জেনারেশন সার্টিফিকেট যাদের হয়েছে তাদের কিন্তু একটু ভেরিফিকেশান ভালো করেই হচ্ছে এবং যারা ডুয়েল সার্টিফিকেট বার করেছে, এই কাস্ট সার্টিফিকেট ডুয়েল, কেউ এসসি হয়েও এসটি সার্টিফিকেট বা কেউ জেনারেল হয়েও এসসি এবং এসটি সার্টিফিকেট ডবল সার্টিফিকেট বার করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট বাতিল অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। এই সার্টিফিকেট বাতিলের সাথে সাথে কিন্তু আপনাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো রেডি রাখতে হবে সেগুলো কিন্তু একবার আমরা দেখে নেব। দেখুন, যাদের এসসি সার্টিফিকেট 2011 সালের পর ইস্যু হয়েছে তাদের কি কি জমা দিতে হবে, সেই জমা দেওয়ার মধ্যে প্রথম যে পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি যে রিভেরিফিকেশনের আবেদন ফর্ম, এটা কিন্তু জমা দিতে হচ্ছে। সেই সঙ্গে দ্বিতীয় যে আবেদনকারীর ভোটার কার্ড, আধার কার্ড, এসসি সার্টিফিকেটের ফটোকপি। অর্থাৎ আপনি যদি আবেদনকারী হয়ে থাকেন, আপনার ভোটার কার্ড, আধার কার্ড এবং এসসি সার্টিফিকেটের ফটোকপি আপনাকে কিন্তু জমা করতে হবে। না হলে কিন্তু আপনি কোনোভাবেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এছাড়া আবেদনকারীর বাবা মায়ের 2026 সালের ভোটার তালিকার কপি, অর্থাৎ আপনি আবেদনকারী হয়ে আপনার ভোটার সালের আবেদনকারী বাবা মায়ের ভোটার সালের ভোটার স্লিপ এবং ভোটার সাবমিশন স্লিপ যদি থেকে থাকে সেটাও কিন্তু জমা করতে হবে। এছাড়া আমরা দেখব যে 4 নম্বর পয়েন্ট যে রেফারেন্স সার্টিফিকেট, যার ভিত্তিতে এসসি সার্টিফিকেট হয়েছিল সেটি 31/12/2010 তারিখ বা তার আগে ইস্যু হতে হবে। অর্থাৎ আপনি যে রেফারেন্স সার্টিফিকেট দেখিয়ে আপনার সার্টিফিকেট তৈরি করেছিলেন সেই সার্টিফিকেটটা, অর্থাৎ আপনার ফার্স্ট প্রজন্মের সার্টিফিকেটটা কিন্তু 31/12/2010 আগে কিন্তু হতে হবে। তাহলে কিন্তু আপনার সার্টিফিকেটটা ভ্যালিড হবে। না হলে কিন্তু আপনার সার্টিফিকেট নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে যাবে এবং সেই সার্টিফিকেট যদি ভুয়ো বেরোয়, অর্থাৎ আপনি যদি ফার্স্ট জেনারেশন সার্টিফিকেট নিয়ে যদি তৈরি করেছেন সেই ফার্স্ট জেনারেশন সার্টিফিকেট যদি ভুয়ো বেরোয়, সেই সার্টিফিকেটের ক্ষেত্রে কিন্তু আরও অনেক রকম প্রবলেম কিন্তু আপনাদের দেখা দেবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, এখানে কিন্তু আরও গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য কিন্তু উঠে আসবে। আমাদের আজকের ভিডিওতে আরও বিভিন্ন রকম তথ্যের মধ্যে দিয়ে একটা জিনিস জানিয়ে রাখি, যে সমস্ত বিডিও অফিস বিভিন্ন রকম জারি করছে, বিভিন্ন রকম নোটিশ জারি করছে বা বিজ্ঞপ্তি জারি করছে, সেই বিজ্ঞপ্তির মধ্যে দিয়ে কিন্তু এখানে কিন্তু সকলকে কিন্তু করতে হচ্ছে না। যাদের নাম আসবে পঞ্চায়েতে এবং পঞ্চায়েত থেকে আপনাকে কল করে নেওয়া হবে বা খবর দিয়ে দেওয়া হবে, সেই সংক্রান্ত বিষয় জেনে বুঝে তারপরে কিন্তু আপনি আপনার ডকুমেন্টসগুলো রেডি রাখতে পারেন। তো এর পরবর্তীতে আমরা যে আপডেটটার দিকে নজর রাখবো, দেখুন এখানে বলে যদি পরিবারের প্রথম এসসি সার্টিফিকেট বা ফার্স্ট জেনারেশন সার্টিফিকেট 1/1/2021 বা তার পরে, অর্থাৎ 1/1/2011 বা তার পরে ইস্যু হয়ে থাকে, তাহলে অতিরিক্তভাবে নিচের যে কোনো একটি প্রমাণপত্র দিতে হবে। যদি আপনার সার্টিফিকেট 1/1/2011 পরে হয়ে থাকে, অবশ্যই কিন্তু আপনাকে অতিরিক্তভাবে যে কোনো একটা ডকুমেন্টস, এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস কিন্তু আপনাকে জমা করতে হবে বা যে কোনো একটা ডকুমেন্টস কিন্তু আপনাকে জোগাড় করতে হবে। প্রথম পয়েন্টটা হচ্ছে কি, 1950 সালের দশকের জমির নথি, অর্থাৎ ল্যান্ড প্রুফ যদি থেকে থাকে 1950 সালের, সেই ল্যান্ড প্রুফ আপনি কিন্তু জমা করতে পারেন। অথবা 1971 সালের সিটিজেনশিপ সার্টিফিকেট বা মাইগ্রেন্ট সার্টিফিকেট,
অর্থাৎ 1971 সালে যদি আপনার কোনো সিটিজেনশিপ সার্টিফিকেট থেকে থাকে, অর্থাৎ আপনি যে 1971 সালে সিটিজেনশিপ ছিলেন এখানকার, তো সেইটার যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে সেই সার্টিফিকেটটা জমা করলেও হবে। অথবা অথবা 3 নম্বর পয়েন্ট হচ্ছে 1971 সালের আগে ইস্যু হওয়া কোনো সরকারি পরিচয়পত্র বা গভর্নমেন্ট আইডি প্রুফ, অর্থাৎ 1971 সালের আগে যদি কোনো রকম ইস্যু হওয়া কোনো গভর্নমেন্ট পরিচয়পত্র থেকে থাকে বা আইডেন্টিটি প্রুফ থেকে থাকে, সেই আইডেন্টিটি প্রুফ কিন্তু আপনাকে কিন্তু এখানে দেখাতে হবে। সেই আইডেন্টিটি প্রুফ যদি দেখাতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার জন্য কিন্তু এই সার্টিফিকেট কিন্তু অনেকটা বেঁচে যাবে। অর্থাৎ ফার্স্ট জেনারেশন সার্টিফিকেট হলেও আপনি যদি এই প্রমাণপত্রগুলো দেখাতে পারেন তাহলে কিন্তু আপনার কোনো রকম সমস্যা হবে না। এছাড়া কিন্তু আরেকটা জিনিস, যদি আপনি না দেখাতে পারেন এইসব ডকুমেন্টস, সেক্ষেত্রে কিন্তু বিডিও অফিসের আধিকারিকরা ফিল্ড ভেরিফিকেশান, অর্থাৎ আপনার বাড়িতে এসে আপনার সমস্ত রকম ডেটা বা তথ্য সংগ্রহ করবেন এবং সংগ্রহ করার পর তারপরে যদি তাদের মনে হয় যে আপনার সার্টিফিকেটটা এসসি বা এসটি কোটায় ছিল, তাহলে কিন্তু আপনি এখানে কিন্তু আপনার তার উপরে ভিত্তি করে কিন্তু আপনার এই এসসি এসটি সার্টিফিকেটটা থাকবে। এছাড়া ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে। ওবিসি প্রার্থী যারা 1993 সালের আগের জমির দলিল, এছাড়া কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এছাড়া কিন্তু যাদের বাবা মা চাকরি করতো 40 বছরের পে স্লিপ, এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে যদি ওবিসি করতে চান বা ওবিসি এনসিএল করতে চান, এই সমস্ত জিনিসপত্র কিন্তু আপনাদের দরকার আছে। কিন্তু যারা এসসি এসটি তাদের ক্ষেত্রে কিন্তু উপরের যে পয়েন্টগুলো বললাম সেই উপরের পয়েন্টগুলো কিন্তু আপনারা বুঝতে পারলেন, উপরের পয়েন্টগুলোই কিন্তু আপনাদের জন্য প্রযোজ্য এসসি এসটিদের জন্য। এবং ওবিসিদের ক্ষেত্রের জন্য বললাম ওই যে ফার্স্ট জেনারেশন সার্টিফিকেট যদি করতে চান সেক্ষেত্রে কিন্তু ডকুমেন্টসগুলো লাগবে। এবং ফার্স্ট জেনারেশন সার্টিফিকেট বলতে কি, পরিবারের প্রথম কোনো ব্যক্তির, অর্থাৎ পরিবারের প্রথম কোনো ব্যক্তির যদি তার ফার্স্ট কোনো সার্টিফিকেট বেরোয়, কোনো কাস্ট সার্টিফিকেট বার হয়, সেটাকে বলা হয় ফার্স্ট জেনারেশন সার্টিফিকেট। আপনারা যাদের সেকেন্ড জেনারেশন সার্টিফিকেট আছে তাদের কিন্তু কোনো রকম টেনশনের কারণ নেই। যদি সেকেন্ড জেনারেশন সার্টিফিকেট কোনোভাবে ভুয়ো প্রমাণিত হয় তাহলে কিন্তু ফার্স্ট জেনারেশন সার্টিফিকেটটাও কিন্তু সেখানে কিন্তু চেক করা হবে। এই চেকের মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারছেন সমস্ত তথ্য কিন্তু জানতে পারবেন এবং সমস্ত তথ্যের মধ্যে দিয়ে আপনারা বিভিন্ন রকম তথ্যভিত্তিক বিষয় কিন্তু জানতে পারবেন। আরও একটা বিষয় আপনাদেরকে বলে দিই, যাদের কাস্ট সার্টিফিকেট নিয়ে অনেক টেনশানে পড়ে আছেন বা কাস্ট সার্টিফিকেট একের বেশি করেছেন, তারা কিন্তু অবশ্যই নিজে থেকে সারেন্ডার করুন বা সরকারকে সাহায্য করুন। কেননা সরকারকে সাহায্য করলে আপনি কিন্তু এই পথ থেকে মুক্তি পাবেন। যদি আপনার কাস্ট সার্টিফিকেট ভুয়ো বলে প্রমাণিত হয় তাহলে কিন্তু সরকার তার নির্দিষ্ট পদক্ষেপ বা বিভিন্ন রকম পদক্ষেপ নিতে কিন্তু বাধ্য হবে। তো এই সমস্ত বিষয় কিন্তু জানতে হলে আজকের ভিডিওটাকে ফলো করুন। এবং আজকের ভিডিওর মধ্যে দিয়ে অনেক ইনফরমেশনাল তথ্য কিন্তু আপনাদের সামনে দিলাম। এছাড়া এইরকম তথ্য যদি আরও আসে তাহলে এরকম তথ্য কিন্তু আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। এছাড়া আমার এই চ্যানেলে আরও অন্য ধরনের ভিডিও আছে, এরকম কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত অনেক ভিডিও আছে। যদি আপনার মনে হয় তাহলে সেই ভিডিওগুলো দেখে কিন্তু আপনি আপনার ধারণা নিতে পারেন। তাহলে ভিডিওটা কিন্তু আর বিস্তারিত করব না। যদি ভিডিওটি কিছু বলার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে কিন্তু আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।